কুকিং প্যাশন কাকলি চ্যানেলে আমি ডক্টর প্রসেনজিৎ। আজকে আপনাদের দেখাবো মধ্যপ্রদেশের একটি বিখ্যাত শহর ঝাঁসি। এটি হলো ঝাঁসি স্টেশনের বাইরের দৃশ্য। ঝাঁসি স্টেশনটি খুবই বড় এবং দেখতে খুবই সুন্দর। আমরা হাওড়া থেকে মথুরা চম্বল এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার হচ্ছে 12177, যেটা হাওড়া থেকে ছাড়ে বিকাল 5:45 এবং ঝাঁসিতে পৌঁছয় পরের দিন বিকাল 3:15। কিন্তু ট্রেনটি প্রায় 2.5 ঘন্টা লেট ছিল বলে একটু দেরি হয়ে গেল। আজকে আপনাদের দেখাতে নিয়ে চলেছি রানী লক্ষ্মীবাইয়ের স্মৃতি বিজড়িত ঝাঁসির দুর্গ। এই অঞ্চলটি মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড মালভূমির অন্তর্গত। এখানকার যে ওরছার মহারাজা বীর সিং বুন্দেলা, তিনি তৈরি করেছিলেন এই দুর্গটি 1602 থেকে 1613 খ্রিস্টাব্দের মধ্যে। এই দুর্গটি দেখে ওরছার যিনি মহারানী, এই দুর্গটির মধ্যে ওরছার যে ছায়া বা ঝাঁস দেখতে পান, তার থেকে তিনি বলেছিলেন এই দুর্গটিকে ঝাঁসি কা কিলা। ওরছার রাজা পরবর্তীকালে গঙ্গাধর রাওয়ের হাতে স্থানান্তরিত করেন এই দুর্গটি। ঝাঁসি রানী 1835 খ্রিস্টাব্দে বেনারসে জন্মগ্রহণ করেছিলেন। তখন তার নাম ছিল মণিকর্ণিকা। এই গঙ্গাধর রাও পরবর্তীকালে এই মণিকর্ণিকাকে বিবাহ করেন। বিবাহের পর রানীর নাম হয় মণিকর্ণিকা থেকে লক্ষ্মীবাই। বিবাহের পর রানীকে 4 দেওয়ালের মধ্যে রাজা রেখেছিলেন, যাতে উনি বাইরে বেরোতে না পারেন, সবারই লোকচক্ষুর সামনে না আসেন। সেই সময় রানী অস্ত্রশিক্ষা শেখেন, ঘোড়ার পিঠে চাপা অভ্যাস করেন এবং তিনি একটি ছোটোখাটো বাহিনী তৈরি করেছিলেন। এরপর 1851 সালে তাদের একটি পুত্র সন্তান হয়, নাম রাখেন দামোদর রাও। কিন্তু এই পুত্র সন্তান খুব বেশি দিন জীবিত ছিলেন না, খুব কম সময় মারা যান। তখন ওনারা আরেকটি পুত্র সন্তান দত্তক নেন, আনন্দ রাও নাম ছিল। কিন্তু পরবর্তীকালে এই আনন্দ রাওয়ের নাম আবার প্রথম তার নিজস্ব পুত্রের নাম অনুসারে দামোদর রাও রাখেন। 1853 সালে গঙ্গাধর রাও মারা যান এবং তিনি সমস্ত তার সম্পত্তি সেই দামোদর রাও দত্তপুত্র এবং রানী লক্ষ্মীবাইয়ের হাতে দিয়ে যান। যদিও রাজা রানী লক্ষ্মীবাই এবং তার দত্তপুত্রের হাতে সমস্ত সম্পত্তির দায়িত্ব দিয়ে যান, কিন্তু সেই সময় ইংরেজরা ভারতে শাসন করতে চলে আসেন। সেই সময় লর্ড ডালহৌসি দায়িত্বে ছিলেন। তখন তিনি একটি সত্ত্ব বিলোপ আইন চালু করেন। এতে বলা হয়, কোনো রাজার যদি নিজস্ব পুত্র সন্তান না থাকে, তাহলে সমস্ত সম্পত্তি ইংরেজদের হাতে চলে যাবে। কিন্তু রানী তাতে তো মানতে চায় না এবং তিনি বিদ্রোহ ঘোষণা করেন। এইখান থেকে শুরু হয় ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের বিদ্রোহী অভিযান। কিন্তু অন্যান্য যে সমস্ত যে আশেপাশে রাজারা ছিলেন, তারা কিন্তু রানীকে প্রত্যাখ্যান করেন। তখন রানী যুদ্ধ করতে থাকেন ইংরেজের সাথে এবং তিনি পরাজিত হন এবং তিনি পালিয়ে যান। তখন তার যে ঘোড়া বাদল নামে, সেই ঘোড়ার পিঠে চেপে এবং তার শিশুপুত্রকে পিঠে বেঁধে অনেক উঁচু থেকে ঝাঁপ মারেন এবং পালিয়ে যান। এবং যান কোথায় না, তিনি যান গোয়ালিয়রের রাজার কাছে। সেখানে তার কাছে কিছু সলা পরামর্শ পান এবং পুনরায় যুদ্ধ করেন এবং 1858 সালে তিনি মারা যান। অনেকে বলেন যে তারা ইংরেজদের হাতে ওনাকে পেয়ে যায়, রানী লক্ষ্মীবাইকে, কিন্তু রানী লক্ষ্মীবাইকে কিন্তু ইংরেজরা কখনোই পাননি হাতে। তার এই বিদ্রোহী এই মনোভাব, হার না মানা মনোভাব, এই বীরাঙ্গনা, এই ঝাঁসি, সেই থেকেই নামকরণ হয় এবং আজও ইতিহাসের পাতায় ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে
স্মরণীয় হয়ে রেখে দিয়েছে এবং স্বর্ণাক্ষরে লেখা আছে ইতিহাসের পাতায়। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওরছার শ্রী রামচন্দ্রের রামরাজা মন্দির। ভারতের একমাত্র জায়গা এটি যেখানে রামচন্দ্রকে রাজা হিসেবে পূজিত করা হয়। এখানে রামকে রাজা হিসেবে বলা হওয়ার কারণ একটি আছে, তার কাহিনী। সেই কাহিনীটি আপনাদের বলছি, আপনারা শুনুন। ওরছার রাজা ছিলেন মধুকর বুন্দেলা এবং রানী ছিলেন কুমার গণেশ। একবার রাজা ইচ্ছা প্রকাশ করেন তিনি মথুরা বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে দর্শন করবেন, কিন্তু রানী বলেন না, যাওয়ার পথে অযোধ্যা যাব, ওখানে রামচন্দ্রকে দর্শন করে তবেই যাব। এতে দুজনের দ্বিমত হয়। তো রাজা মেনে নিয়ে বলেন ঠিক আছে, তুমি যদি ওরছাতে রামচন্দ্রকে এখানে আনতে পারো তবেই যেতে পারবে। এই কঠিন পরিস্থিতিতে রানী তপস্যা করতে থাকে সরজু নদীর ধারে, এবং সেখানে তপস্যাতে রামচন্দ্রের দেখা না পেয়ে তিনি নদীতে ঝাঁপ দেন। তখন বালক বেশে রামচন্দ্র রানীকে বাঁচান এবং রানীকে বলেন যে আমি তখন তোমার কাছে যাব ঠিকই, যদি তুমি ওখানে আমাকে রাজা হিসেবে অধিষ্ঠিত করো তবেই যাব, এবং রানী তাতে মেনে নেন। আমরা আজকে আপনাদের দেখাবো বুন্দেলখণ্ড মালভূমির একটি ঐতিহাসিক শহর ওরছা। এই বুন্দেলখণ্ড মালভূমিতে যে রাজারা রাজত্ব করতেন তারা হলেন বুন্দেলা রাজবংশের রাজা। আর এছাড়াও মধ্যপ্রদেশের উত্তর দিকে বেশ কিছু নদী রয়েছে, এদের মধ্যে চম্বল, সোন, বেতোয়া প্রধান। এই বুন্দেলখণ্ডে মালভূমির মধ্য দিয়ে যে নদীটি বয়ে গিয়েছে তার নাম হচ্ছে বেতোয়া নদী। এই বেতোয়া নদীর ধারে বুন্দেল রাজারা 1501 খ্রিস্টাব্দে রাজা রুদ্রপ্রতাপ সিং তৈরি করলেন এক বিশাল দুর্গ। এই দুর্গ মধ্য ভারতের স্থাপত্য, সেখানকার শিল্পকলা, বিভিন্ন ধরনের কারুকার্য এবং একটি বিশেষ আকৃতি যেটা সারা ভারতবর্ষের দুর্গগুলোর থেকে এই দুর্গকে আলাদা করেছে। এই অঞ্চলটির নাম হলো ওরছা। এই জায়গায় বুন্দেল রাজারা শিকার করতে আসতেন এবং এসে এখানে বুন্দেল রাজারা এই জায়গাটি খুব পছন্দ করেন এবং তারা এখানে দুর্গ নির্মাণ করেন। ওরছা ফোর্টটি দেখতে এলে আপনাকে অবশ্যই আসতে হবে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে, কারণ এটাই তার সময়সীমা। আর এর জন্য টিকিট মূল্য লাগে মাত্র 50 টাকা। তবে 15 বছরের নিচে শিশুদের কোনো রকম টিকিট মূল্য লাগে না। আর এখানে জাহাঙ্গীর মহল এবং সঙ্গে রাজা মহল একসাথেই দেখার জন্য টিকিট নেওয়া হয়। চতুর্ভুজ মন্দির ওরছা রামরাজা মন্দিরের ঠিক পাশেই অবস্থিত। এই মন্দিরটি মূলত ভগবান রামকে সমর্পিত এবং এটি অষ্টাদশ শতকের শেষ দিকে নির্মিত হয়। এখানে মন্দিরের প্রধান আকর্ষণ হল ভগবান রামের 4টি বাহুর মূর্তি, যা মন্দিরের নামের কারণ। মন্দিরের নির্মাণ শৈলী অসাধারণ এবং এটি ভারতীয় স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ। মন্দিরের ভিতরে প্রবেশ করলে দেবতার মূর্তির পাশাপাশি চমৎকার পাথরের কাজ ও শিল্পকলা দেখা যায়, যা দর্শকদের মন মুগ্ধ করে। মন্দিরটি আকাশচুম্বী এবং এর নির্মাণ কৌশল ও কলাকৌশল খুবই চিত্তাকর্ষক। চতুর্ভুজ মন্দিরের প্রধান আকর্ষণ হল এক শান্ত পরিবেশ এবং চারপাশের পরিপাটি উপদিষ্ট, যা দর্শকদের জন্য একটি আধ্যাত্মিক শান্তি প্রদান করে। এখানে আসা পর্যটকরা শুধু ধর্মীয় কারণে নয়, বরং স্থাপত্য, শাস্ত্র ও ইতিহাসের টানে এখানে উপস্থিত হন। মন্দিরটি ওরছা শহরের অন্যান্য পর্যটন স্থানের নিকটে অবস্থান করায় এটি ভ্রমণপ্রিয় মানুষের কাছেও একটি জনপ্রিয় গন্তব্য।
ওরচা রাজামহল এটি 16 শতকে নির্মিত হয়েছিল এবং এটি উজ রাজবংশের রাজাদের বাসস্থান ছিল। মহলটি তার অসাধারণ স্থাপত্য এবং সৌন্দর্যের জন্য পরিচিত। মহলের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে এর উঁচু দেওয়াল এবং কারুকার্য করা দরজা এবং জানালা। মহলের ভিতরে বিভিন্ন কক্ষ রয়েছে যেগুলো একাধিক কার্যকলাপের জন্য ব্যবহৃত হতো। রাজা এবং রানীরা এখানে বসবাস করতেন এবং বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করতেন। মহলের নির্মাণকালে স্থানীয় স্থপতিদের অভিজ্ঞতা ও কলা ও দক্ষতা প্রতিফলিত রয়েছে। এর ভিতরের চিত্রকর্মগুলি খুবই আকর্ষণীয় এবং স্থাপত্যশৈলীর একটি উৎকৃষ্ট উদাহরণ। এছাড়াও এটি বেতোয়া নদীর কাছে অবস্থিত হয়, যা প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। ওরচা রাজামহল বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং এটি ভারতের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে এসে দর্শনার্থীরা রাজাদের জীবনযাপন এবং তাদের স্থানীয় ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পান। জাহাঙ্গীর মহল এটি একটি ঐতিহাসিক প্রাসাদ যা মুঘল স্থাপত্যের একটি উৎকৃষ্ট উদাহরণ। প্রাসাদটি 1616 সালে শাহিজাদা জাহাঙ্গীর কর্তৃক নির্মিত হয়, যখন তিনি ওরছা রাজ্যের রাজা তথা তার স্ত্রী দেওয়ানি বা জাহানারার সাথে এখানে আসেন। জাহাঙ্গীর মহল মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত, যা মুঘল রাজবংশের সমৃদ্ধির প্রতিফলন করে। এর নকশা এবং কারুকার্য প্রতিটি কোণে মুগ্ধকর। প্রাসাদের দেওয়াল ও ছাদে অসাধারণ খোদাই, পেন্টিং এবং টাইলসের কাজ রয়েছে। এতে ভারতীয় ও ইসলামী স্থাপত্যের এক অনন্য মিশ্রণ দেখা যায়। মহলটি বেতোয়া নদীর তীরে অবস্থিত এবং চারপাশের প্রকৃতির মধ্যে এটি সুবিস্তৃত একটি এলাকায় নির্মিত হয়েছে। জাহাঙ্গীর মহলটি মূলত রাজকীয় অনুষ্ঠানের স্থান হিসেবে ব্যবহৃত হতো। এটি ছিল এক ধরনের অতিথি অভ্যর্থনা কেন্দ্র, যেখানে মুঘল সম্রাট ও রাজকীয় পরিবারের সদস্যরা তাদের অতিথিদের জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করতেন। প্রাসাদের ভেতরে দর্শনার্থীদের জন্য বিভিন্ন সরকারি ও সাংস্কৃতিক কার্যকলাপের ব্যবস্থা করা হয়। প্রাসাদের আশেপাশে সুন্দর বাগান ও জলাশয় রয়েছে, যা প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।
চান্দেরি মধ্যপ্রদেশের একটি ছোট্ট শহর। চান্দেরি ফোর্টের মধ্যে জওহর মনুমেন্ট একটি ঐতিহাসিক স্থান। এই মনুমেন্টটি রাজপুত রাজকন্যাদের স্মরণে নির্মিত হয়, যারা তাদের আত্মমর্যাদার জন্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন। বাইজু বাওয়ারা সমাধি ভারতীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী বাইজু বাওয়ারা এর স্মরণে নির্মিত হয়েছে এই টোমটি। তার সঙ্গীতের জন্য বিখ্যাত এই স্থানটি সংস্কৃতির প্রতি আগ্রহী দর্শকদের আকর্ষণ করে। চান্দেরির উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি হল চান্দেরি ফোর্ট। চান্দেরি ফোর্ট একটি ঐতিহাসিক দুর্গ, যা ভারতীয় স্থাপত্যের অনন্য উদাহরণ। এটি এক দীর্ঘ সময় ধরে রাজপুত এবং মুসলিম রাজাদের হাতে ছিল। দুর্গের মধ্যে রয়েছে কেল্লা, মন্দির এবং বিভিন্ন ভগ্নাবশেষ, যা পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে খ্যাত। চান্দেরির বাদলমহল আরেকটি উল্লেখযোগ্য স্থান। এটি চান্দেরি জেলার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, যা প্রাচীন সময়ের স্থাপত্য এবং সংস্কৃতির জন্য পরিচিত। এই মহলটি ফুল এবং অন্যান্য নান্দনিক উপাদানে ভরা, যা ভারতীয় ইতিহাসের সমৃদ্ধি প্রদর্শন করে। মহলটি সাধারণত পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য, যেখানে তারা স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন। চান্দেরির প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহাসিক স্থাপনা দর্শকদের জন্য একটি অপূর্ব অভিজ্ঞতা প্রদান করে। কাটিঘাটি চান্দেরির আরেকটি দ্রষ্টব্য স্থান। শোনা যায় মুঘল সম্রাট বাবর এক রাতের মধ্যে চান্দেরি দুর্গ দখল করার জন্য পাহাড় কেটে এই রাস্তাটি তৈরি করেছিলেন। চান্দেরির কৌশক মহল চান্দেরির পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ, যেখানে ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যের মেলবন্ধন ঘটে। এটি মূলত একটি রাজকীয় মহল, যা রাজপরিবারের সদস্যদের জন্য নির্মিত হয়েছিল। কৌশক মহল তার সুশোভিত কারুকাজ,
সুদৃঢ় ভিত্তি ও মনোমুগ্ধকর দিঘির পাশে অবস্থিত। মহলের বাইরে সুন্দর সজ্জিত একটি বাগান আছে। মহলের অভ্যন্তরের বিভিন্ন কক্ষ ও হল রয়েছে, যেগুলো একাধিক রাজকীয় জলসা ও অনুষ্ঠানের আয়োজনের জন্য ব্যবহৃত হতো। এর দেয়ালগুলিতে অসাধারণ পেন্টিং এবং কারুকার্য রয়েছে, যা সেই সময়ের সাথে পরিবর্তিত হলেও তাদের সৌন্দর্য অক্ষুণ্ণ রয়েছে।